আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার জান রাফি। আজকের ব্যাংক জবের আইসিটি ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু, সে বিষয়বস্তুটা হচ্ছে সফটওয়্যার নিয়ে। অর্থাৎ কম্পিউটারের যে দুইটা যন্ত্রাংশের কথা আমরা বলে থাকি, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। গত লাস্ট ক্লাসগুলোতে আমরা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে নানা কথা বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছি, কোশ্চেন নিয়ে কথা বলেছি। আজকে আমরা মূলত হচ্ছে সফটওয়্যার যে অংশটা, সেই অংশটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা আসে যে সফটওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি বা সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়। প্রথমত মনে রাখেন যে সফটওয়্যার বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি, যে নির্দিষ্ট কিছু কাজের সমষ্টিকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার বলতেছি। অর্থাৎ কম্পিউটারে এমন কিছু যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশগুলোকে মূলত ধরা যায় না বা স্পর্শ করা যায় না, সেই যন্ত্রাংশগুলোকে আমরা বলতেছি সফটওয়্যার। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে হার্ডওয়্যারের কিন্তু ফিজিক্যাল অস্তিত্ব আছে, অর্থাৎ ফিজিক্যাল একটা কন্ডিশন থাকে, বাট সফটওয়্যারের কোনো ফিজিক্যাল কন্ডিশন বা অস্তিত্ব থাকে না। এখন আমরা যদি সফটওয়্যার অংশগুলোকে যদি ভাগ করতে চাই, সফটওয়্যার পার্টটাকে যদি ভাগ করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি একটু দেখি। তো প্রথমে আমরা যে অংশটা দেখব বা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সফটওয়্যারগুলোকে আসলে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। তো সফটওয়্যারকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতেছি, এইটা হচ্ছে মূলত দুইটা ভাগ আমরা বলতে পারি। আচ্ছা, এখন এই সিস্টেম সফটওয়্যারটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। কীরকম? একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর দুই নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউটিলিটিস সফটওয়্যার বলতে পারি। তাহলে মূলত আমরা বলতেছি সফটওয়্যারকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করতে পেরেছি, এটা ঠিক আছে, বাট টোটাল ভাগটা কয়টা হচ্ছে? টোটাল ভাগটা হচ্ছে আমাদের তিনটা ভাগ। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, দুই নাম্বারটাকে আমরা বলতেছি ইউটিলিটিস সফটওয়্যার, এবং তিন নাম্বার যে পার্টটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতেছি। আচ্ছা, এখন দেখেন, যদি আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার সম্পর্কে জানতে চাই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা কি, নর্মাল সেন্সে খেয়াল করে দেখেন, আমরা সবাই মোবাইল ইউজার, অ্যান্ড্রয়েড ইউজার সবাই, বা আইফোন, যারা আইফোন ইউজ করতেছি তারা হচ্ছে আইওএস ব্যবহার করতেছি, বা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি তারা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি। এখন দেখেন, এই যে মোবাইলটা আপনার কাছে আছে, এই মোবাইলটা কিন্তু হচ্ছে যতক্ষণ পর্যন্ত অপারেটিং সিস্টেম দেওয়া না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে কোনো ভ্যালু নেই। দ্যাট মিনস জাস্ট এ হার্ডওয়্যার। অর্থাৎ এই হার্ডওয়্যারটাকে কার্যক্ষম করার জন্য আমরা যে সফটওয়্যারটাকে ব্যবহার করতেছি, সেই সফটওয়্যারটাকে আমরা বলতেছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা হতে পারে অ্যান্ড্রয়েড, হতে পারে উইন্ডোজ, হতে পারে ম্যাক ওএস, হতে পারে আইওএস, সিম্বিয়ান, ব্ল্যাকবেরি, বিভিন্ন টাইপের সফটওয়্যার হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে উইথাউট আপনার এই অপারেটিং সিস্টেমটা ছাড়া আপনার যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসটা কিন্তু হচ্ছে ভ্যালুলেস, অর্থাৎ এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। তাহলে দেখেন, আমরা একটু কথা দেখি কি লিখছি আমরা। An operating system software is a program that acts an interface between the computer user and the computer hardware and the controls the execution of program. It's a program that must be on any computer for proper booting. অর্থাৎ প্রথমত যে জিনিসটা অ্যাজ এ ইউজার হিসেবে আপনি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করছেন, সেই সফটওয়্যারটাকে আমরা বলতেছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতেছি। আচ্ছা, আবার হার্ডওয়্যারটাকে কার্যক্ষম করার জন্য, অর্থাৎ হার্ডওয়্যারটা যে চলবে সেই চালানোর জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি, সেই সফটওয়্যারটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতেছি। আচ্ছা, এই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আছে, এটা কীভাবে কাজ করে একটু খেয়াল করুন। আমরা ফিগারটার দিকে একটু তাকাই। আচ্ছা, ফিগারটার দিকে যদি তাকাই, তাহলে দেখেন মূলত আমার এই যে অংশটা, এই অংশে আমাদের কি থাকতেছে? হার্ডওয়্যার অংশটা থাকতেছে। হার্ডওয়্যার বলতে এখানে আমার হার্ডওয়্যার সিপিইউ থাকতেছে, র্যাম থাকতেছে, ইনপুট আউটপুট ডিভাইস থাকতেছে। এর মাঝখানে আমার থাকতেছে অপারেটিং সিস্টেম থাকতেছে, এবং সিস্টেম সফটওয়্যার, যেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং ইউজার, অর্থাৎ আপনি হচ্ছেন সর্বশেষ, বা আপনি হচ্ছেন সর্বশেষ পার্ট। মাঝখানে এই যে হার্ডওয়্যার অংশটাকে কার্যক্ষম করতেছে কে? কার্যক্ষম করতেছে এই অপারেটিং সিস্টেম, কার্যক্ষম করতেছে। এবং যে কোনো প্রোগ্রাম রান করার জন্য বা এক্সিকিউট করার জন্য বা কন্ট্রোল করার জন্য, এক্সিকিউশন কন্ট্রোল করার জন্য যে কাজটা করে থাকে সেটাকে আমরা বলতেছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতেছি। তাহলে মোটা দাগে যদি আমরা বলি, অপারেটিং সিস্টেম বলতে কি বুঝতেছি?
এটা হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যেটার সাথে হার্ডওয়্যারকে, এটা হচ্ছে, তাহলে মোটা দাগে যদি আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যারে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে হার্ডওয়্যারকে কার্যক্ষম করবে, ইউজারের সাথে হার্ডওয়্যারের একটা সম্পর্ক তৈরি করবে, সেই সকল সফটওয়্যারগুলোকে আমরা বলতেছি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতেছি। আচ্ছা, তারপর দেখেন আমরা কিছু হিস্ট্রির কথা বলতেছি, যে অপারেটিং সিস্টেমের হিস্ট্রি, অর্থাৎ প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যে অপারেটিং সিস্টেমটা তৈরি হয়েছে এই তৈরির ধাপগুলো কিরকম ছিল। প্রথম ভাগটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন। প্রথম ভাগে আমরা যে কথাটা বলেছি, যে আমরা বলছি ফার্স্ট ডেভেলপ কোথায় হয়েছে, লেট 1950 অর্থাৎ 1950-এর দশকে ম্যানেজ ট্যাপ স্টোরেজ, অর্থাৎ ট্যাপ স্টোরেজ ব্যবহার করা হতো। দ্য জেনারেল মোটরস রিসার্চ ল্যাব ইমপ্লিমেন্ট দ্য ফার্স্ট ওএস, তাহলে কারা তৈরি করেছে? জেনারেল মোটরস রিসার্চ ল্যাব, জেনারেল মোটরস রিসার্চ ল্যাব এরা হচ্ছে প্রথম তৈরি করেছে অপারেটিং সিস্টেম ইন দ্য আর্লি 1950 অর্থাৎ 1950 দশকের প্রথম দিকে, ফর দেয়ার IBM 701 অর্থাৎ তাদের IBM যে মেশিনটা ছিল এই IBM মেশিন 701 মেশিনের জন্য তারা হচ্ছে প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করেছিল। আচ্ছা, ইন দ্য মিড 1960 অর্থাৎ 60-এর দশকের মাঝামাঝি সময় অপারেটিং সিস্টেম স্টার্টেড টু ইউজ ডিস্ক, অর্থাৎ তখন এই 60-এর দশকের মাঝামাঝি সময় এসে অপারেটিং সিস্টেম ডিস্কে ব্যবহার করা শুরু করে। কিন্তু 50-এর দশকে কি ব্যবহার করা হতো? ট্যাপ স্টোরেজ, অর্থাৎ ট্যাপ স্টোরেজটা ব্যবহার করা হতো অপারেটিং সিস্টেমের জন্য। লেট 1960 অর্থাৎ 60-এর দশকের শেষে দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য ইউনিক্স ওএস ওয়াজ ডেভেলপড, অর্থাৎ 60-এর দশকের শেষে ইউনিক্স যে অপারেটিং সিস্টেমটা আছে, যেটা হচ্ছে একটা আমরা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলে থাকি, সেই ওপেন সোর্স অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করা হয়। দ্য ফার্স্ট ওএস বিল্ড বাই মাইক্রোসফট, মাইক্রোসফটের প্রথম ওএস কোনটা? ডস। এই ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিল যে মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম কোনটা। মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে MS ডস বা হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। খেয়াল করবেন আরেকটা অপারেটিং সিস্টেম আছে যেটা হচ্ছে পিসি ডস। এটা কিন্তু হচ্ছে মাইক্রোসফটের না, এটা হচ্ছে IBM এর, এটা হচ্ছে IBM কোম্পানির। IBM কোম্পানিটা হচ্ছে পিসি ডস আর মাইক্রোসফটেরটা হচ্ছে MS ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেম। এই ডস থেকে এরকম কোশ্চেনও পরীক্ষা আসতে দেখা গেছে যে ডসের পূর্ণরূপ কি, MS ডসের পূর্ণরূপ কি, বা পিসি ডসের পূর্ণরূপ কি? ডসের পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা, ইট ওয়াজ বিল্ড 1981 1981 সালে তৈরি করা হয়, পারচেসিং দ্য 86 ডস সফটওয়্যার ফ্রম এ স্যাটেল কোম্পানি, একটা স্যাটেল কোম্পানির জন্য। আচ্ছা, দ্য প্রেজেন্ট ডে পপুলার ওএস উইন্ডোজ ফার্স্ট কাম টু এক্সিস্টেন্স 1950 অর্থাৎ বর্তমানে যে আমরা উইন্ডোজটা ব্যবহার করতেছি এটা কত সালে আসে? এটা হচ্ছে 1985 অর্থাৎ 1985 সালে আসে। হোয়েন এ গিউ মানে হচ্ছে GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড পেয়ার্ড উইথ MS ডস অর্থাৎ 25 সালের পরবর্তী সময় থেকে হচ্ছে আসলে মূলত আমরা হচ্ছে মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলোর ব্যবহার শুরু করি বা এগুলোর ব্যবহার পপুলার হওয়া শুরু হয়। এই বিষয়টা একটু জানবেন, এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে এই বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, অর্থাৎ একটা অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো কি কি বা কার্যাবলীগুলো কি কি। দেখেন আমরা এখানে অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো লিখছি। প্রথম যে ফাংশনটা মেমোরি ম্যানেজমেন্ট, দ্যাট মিন্স আপনার যে কম্পিউটারে যে মেমোরিটা আছে 2 GB র্যাম বলেন বা আপনার 500 GB হার্ড ডিস্ক বলেন বা আপনার মোবাইলের যে র্যাম বা রোম আছে, এই যে মেমোরিটাকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে এই অপারেটিং সিস্টেমের। 2 নাম্বার প্রসেসর ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রসেসটা কিভাবে হবে, কখন হবে, কারটা আগে হবে প্রসেস, কারটা পরে হবে, এই যে প্রসেস ম্যানেজমেন্টের যে কাজটা সেটাও করে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। 3 নাম্বার ফাইল ম্যানেজমেন্ট, 4 নাম্বার ডিভাইস ম্যানেজমেন্ট, 5 নাম্বার আইও দ্যাট মিন্স হচ্ছে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, ইনপুট এবং হচ্ছে আউটপুট
ম্যানেজমেন্ট, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যে অক্সিলারি স্টোরেজের কথা বলি বা অক্সিলারি মেমোরির কথা বলি, সেই অক্সিলারি মেমোরিগুলো ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনাকে আলাদাভাবে একটা সিকিউরিটি প্রদান করে থাকে, অর্থাৎ যদি কোনো ডেঞ্জারাস বলেন বা হচ্ছে ক্ষতিকর ভাইরাস অ্যাটাক করে বা কোনো ওয়েবসাইটে সমস্যা হতে পারে বা এরকম কোনো অকারেন্স হয়, তখন হচ্ছে অপারেটিং সিস্টেম আপনাকে হচ্ছে সিগন্যাল দেয় যে আপনার ডিভাইসে ক্ষতিকর কোনো কিছু থাকতে পারে। তার মানে হচ্ছে সিকিউরিটি পারপাস, কমান্ড ইন্টারপ্রিটেশন, নেটওয়ার্কিং, কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং জব অ্যাকাউন্টিং বা জব শিডিউলিং, এই সকল কাজগুলো করে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেমের ফাংশন। পরীক্ষাতে তাহলে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে? পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়, বা নিচের কোনটি অপারেটিং সিস্টেমের ফাংশন নয়, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের ফাংশন, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের ফাংশন নয়। এই টাইপের কোশ্চেন এখান থেকে পরীক্ষাতে আসতে দেখা গেছে। আবার বিসিএস এর রিটেনও এখান থেকে কোশ্চেন আসে যে অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো লিখুন, তখন আপনাকে এই ফাংশনগুলো লিখতে হবে। ওকে, তাহলে পরের স্লাইডে যাই আমরা একটু। পরবর্তীতে আমরা হচ্ছে ফিচার্সের কথা বলেছি, যে ফিচার্সগুলো আসলে হচ্ছে প্রোভাইড করে অপারেটিং সিস্টেম। ফিচার্সগুলো কি কি, এই কথাগুলো একটু আগেও আমরা কিন্তু বলে এসেছিলাম, আবারও আমি এই কথাগুলো রিপিট করি। তাহলে কি কি বলতেছি? প্রথম যেটা আপনার হচ্ছে ফিচার্স আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ফর রানিং অ্যাপ্লিকেশনস, অর্থাৎ যে অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো চালানোর জন্য যে প্ল্যাটফর্মটা দরকার, সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করে আমাকে অপারেটিং সিস্টেম। আচ্ছা, 2 নম্বরে আমরা কি বলতেছি? 2 নম্বরে আমরা বলতেছি যে হ্যান্ডলেস মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড সিপিইউ শিডিউলিং। ওই যে আমি একটু আগে একটা কথা বলে আসছি যে মেমোরি ম্যানেজমেন্টের যে কাজটা করে থাকে এবং সিপিইউ যে শিডিউলিং এর যে কাজটা করে থাকে, এই কাজটা সে করে থাকে। প্রোভাইডস ফাইল সিস্টেম অ্যাবস্ট্রাকশন, প্রোভাইডস নেটওয়ার্কিং সাপোর্ট, সিকিউরিটি ফিচার্স, ইউজার ইন্টারফেস মানে হচ্ছে আমি আপনি যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ডিভাইসটা ওপেন হওয়ার পর আমরা যা দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে ইউজার ইন্টারফেস। আর ইউজার এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস আপনি ব্যবহার করার পরে আপনার যে এক্সপিরিয়েন্সটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আর এটাকে আমরা বলতেছি ইউআই বা ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসটা কে প্রোভাইড করতেছে হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা তার একটা অন্যতম ফিচার। আচ্ছা, প্রোভাইড ইউটিলিটিস অ্যান্ড সিস্টেম সার্ভিস, অর্থাৎ ইউটিলিটিস কিছু সার্ভিস এবং সিস্টেম সার্ভিস আপনাকে প্রোভাইড করে থাকে। সাপোর্টস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য আপনার এই অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। অর্থাৎ এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফিচার্স অফ অপারেটিং সিস্টেম বলতেছি। ওকে, এবার আসেন অপারেটিং সিস্টেমের কম্পোনেন্টসগুলো কি কি। আচ্ছা, অপারেটিং সিস্টেমের মূলত দুইটা কম্পোনেন্টস, মেইন কম্পোনেন্টস, একটাকে আমরা বলতেছি শেল বলতেছি আর একটাকে আমরা বলতেছি হচ্ছে কার্নেল বলতেছি। শেল এবং কার্নেল এই দুইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন কম্পোনেন্টস, হ্যাজ টু কম্পোনেন্টস, যেটা কি কি, একটা হচ্ছে শেল আর একটা হচ্ছে কার্নেল। আচ্ছা, তাহলে দেখেন এটা কিভাবে থাকে, এবারে এই অংশটা থাকে, অর্থাৎ অপারেটিং সিস্টেমটা শেল এই অংশে এবং কার্নেল এই অংশে এবং হচ্ছে শেলটা হচ্ছে এই অংশে বিরাজমান থাকে। আর এই পাশে হচ্ছে টার্মিনাল থাকে এবং হার্ডওয়্যার থাকে এবং হচ্ছে আপনি বা আমি ইউজার হচ্ছে এই অংশ থেকে হচ্ছে কানেক্ট হই। আচ্ছা, তাহলে শেলটা আসলে মূলত কি, খেয়াল করেন একটা জিনিস মনে রাখবেন শেলের ক্ষেত্রে। আচ্ছা, শেল হ্যান্ডলেস ইউজার ইন্টারাকশনস, অর্থাৎ আপনি অ্যাজ এ ইউজার হিসেবে দেখেন শেলটা কোথায় আছে, ইউজারের কাছাকাছি আছে, দ্যাট মিনস ইউজার ইন্টারাকশনের জন্য হচ্ছে শেলটা ব্যবহার করা হয়। ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য অপারেটিং সিস্টেম। দেখেন একটা অপারেটিং সিস্টেমের সবচেয়ে ইউজারের কাছাকাছি অংশ কোনটা আছে, কাছাকাছি অংশ আছে শেল, তার মানে এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার অফ দ্য অপারেটিং সিস্টেম। ইট ম্যানেজেস দ্য ইন্টারাকশন বিটুইন ইউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম। ইউজার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যে সম্পর্ক বা ম্যানেজ করার জন্য যে কাজটা করে সেই কাজটাকে আমরা বলতেছি হচ্ছে শেল। তাহলে খেয়াল করেন কোশ্চেন কি রকম হতে পারে, শেলটা কি, শেলটা হচ্ছে হ্যান্ডলেস ইউজার ইন্টারাকশন। এক নাম্বার একটা জিনিস, শেলটা কোথায় থাকে, আউটমোস্ট লেয়ার অফ দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে আউটমোস্ট লেয়ার অফ দ্য অপারেটিং সিস্টেম। আচ্ছা, এটা কি কাজ করে, ম্যানেজ দ্য ইন্টারাকশন বিটুইন ইউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা কি ম্যানেজ করে, ইন্টারাকশন, কার ইন্টারাকশন, বিটুইন ইউজারের এবং হচ্ছে অপারেটিং সিস্টেমের যে ইন্টারাকশনটা থাকে বা সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা হচ্ছে সে নির্ধারণ করে দেয় বা সে কাজটা করে থাকে। আচ্ছা, কিভাবে কাজটা করে থাকে আসেন,
প্রম্পটিং দ্য ইউজার টু গিভ ইনপুট, অর্থাৎ আমরা যে ইনপুট দিচ্ছি এই ইনপুট দেওয়ার মাধ্যমে সে কাজটা করে থাকে। ইনপুটটা যে দিচ্ছি সেই ইনপুটের মাধ্যমে সে কাজটা করে। পর ইন্টারপ্রেটিং দ্য ইনপুট, অর্থাৎ আমি যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা অপারেটিং সিস্টেমকে বোঝানোর জন্য ইন্টারপ্রেট করতে হয়, সেই ইন্টারপ্রেটিং দ্য ইনপুট ফর দ্য অপারেটিং সিস্টেম, এটা একটা কাজ তার। আরেকটা কাজ কি, হ্যান্ডলিং দ্য আউটপুট ফ্রম দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম থেকে যে সে আউটপুটটা পাচ্ছে সেই আউটপুটটাকে হ্যান্ডেলিং করার যে কাজটা করে থাকে সেটাও করে থাকে কে, সেটাও করে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেমের এই শেল যে পার্টটাকে আমরা বলতেছি, শেল পার্টটাকে। আচ্ছা, তাহলে কার্নেলটা কি? আসেন, কার্নেল বলতে আসলে মূলত দেখেন, আমরা যদি চিন্তা করি, ফিগারটা একটু চিন্তা করি, সিপিইউ, মেমোরি, ডিভাইস, আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন, আর এই হচ্ছে কার্নেল, তার মানে মাঝখানে অর্থাৎ মেইন পজিশনে সে কার্নেলটা আছে, মেইন পজিশনে। তাহলে কার্নেলটা কি? সেন্ট্রাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম। পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা গেছে যে আপনার সেন্ট্রাল অর্থাৎ একটা অপারেটিং সিস্টেমের সেন্ট্রাল কম্পোনেন্টকে কি বলা হয়? সেন্ট্রাল কম্পোনেন্টকে বলা হয় কার্নেল বলা হয়। এটাকে বলা হয় অপারেটিং সিস্টেমের প্রাণ ভোমরা, প্রাণ ভোমরা, অর্থাৎ সেন্ট্রাল যে পয়েন্টটা বা সেন্ট্রাল যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার কার্নেল বলতেছি। তাহলে কার্নেল কি? দ্য অনলি জব পারফর্ম বাই দ্য কার্নেল ইজ টু ম্যানেজ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য সফটওয়্যার অ্যান্ড দ্য হার্ডওয়্যার। তাহলে কার্নেলের কাজ কি? ম্যানেজ দ্য কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করে কার সাথে? বিটুইন সফটওয়্যার, সফটওয়্যারের সাথে এবং হার্ডওয়্যারের সাথে যে কমিউনিকেশনটা ম্যানেজ করার দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে কার্নেলের। এরপরে কার্নেলটা কি? কার্নেলটা হচ্ছে নিউক্লিয়াস অফ এ কম্পিউটার। একটু আগে আমি বলে আসছি যে কার্নেলটা কি? অপারেটিং সিস্টেম প্রাণ ভোমরা বলা হয়। দ্যাট মিনস এইটাই হচ্ছে নিউক্লিয়াস, মেইন পয়েন্ট, মেইন পাওয়ার পয়েন্ট যেটাকে আমরা বলতেছি, মেইন জায়গাটা হচ্ছে এই কম্পিউটারের মেইন জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে কার্নেল বলতেছি। আচ্ছা, ইট মেক্স দ্য কমিউনিকেশন বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পসিবল। একটু আগে আমরা বলে আসছি কি করে থাকে, একটা সম্পর্ক করে কার সাথে? আপনার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে। While the kernel is the innermost, এটা খেয়াল করেন, এটাকে আমরা বলতেছি innermost, আর শেলকে আমরা বলছিলাম innermost part of an operating system. A shell is the outermost one. অর্থাৎ তাহলে অপারেটিং সিস্টেম আউটারমোস্ট যে পার্টটা সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে শেল, আর ইনারমোস্ট যে পার্টটা সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে কার্নেল বলতেছি। এটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের ভিতরের যে অংশ, যদি আমরা বলে থাকি এই অংশটা একটু আপনাকে জানতে হবে। এবার আসেন, আমরা একটু আগে বলে আসছি ইউআই, খেয়াল করেন একটু আগে আমরা কিন্তু বলে আসছি ইউআই জিনিসটা কি। ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে একটা পিসি মনিটরে আমি যা দেখতে পাচ্ছি, একটা ডিভাইসের যা দেখতে পাচ্ছি অন করার পরে সেই অংশটাকে আমরা বলতেছি ইউআই, যাকে আমরা বলি হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস, তাহলে ইউজার ইন্টারফেস is one of the most important part of any operating system. It allows users to easily access and communicate with the application and the hardware. অর্থাৎ আপনার এই পার্টটা কি করে থাকে? আপনি যা দেখতে পাচ্ছেন, দেখার ফলে কি হচ্ছে? আপনি কমিউনিকেট করতে পারতেছেন। আপনি যদি দেখতে না পান তাহলে কিন্তু কমিউনিকেট করতে পারবেন না। তার মানে আপনাকে কমিউনিকেশন করাচ্ছে কে? কমিউনিকেশন করা হচ্ছে এই ইউজার ইন্টারফেস বা ইউআই। আচ্ছা, এই ইউজার ইন্টারফেস বা ইউআই থেকে এই শব্দটা আসছে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, বিষয়টা কিরকম হয় দেখেন, নর্মালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে হচ্ছে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস, অর্থাৎ চিত্র থাকবে, কিছু গ্রাফ থাকবে, চিত্র ভিজুয়ালাইজ করা যাবে, যেমন ছবি থাকে। যেমন আমরা যখন একটা পিসি অন করি, পিসি অন করার পরে মনিটরে আমাদের হচ্ছে দিস পিসি আইকন থাকে, এই আইকন, ওই আইকন, বিভিন্ন আইকন থাকে, বিভিন্ন ছবি থাকে। এই যে ছবিগুলো থাকতেছে, লেখাগুলো থাকতেছে, এগুলোকে, এই পুরো অংশটাকে আমরা বলতেছি, যদি ইউআইটা এরকম হয় তখন তাকে আমরা বলি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেখেন এই কথাটাই বলা হয়েছে, ইট ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট এনাবেলস a person to communicate with a computer through কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? খেয়াল করেন, চিত্রের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে, বিভিন্ন সিম্বল হতে পারে, ভিজুয়াল মেটাফর হতে পারে, পয়েন্টিং ডিভাইসের মাধ্যমে হতে পারে। ইট ইজ বেস্ট নোন ফর ইটস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইন অ্যাপেল প্রোডাক্টস। আচ্ছা, তার মানে আমরা কি বলছি? আমরা বলছি ইউআইটা কি? ইউআইটা হচ্ছে এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা কি করে? এনাবেল করে পারসনকে, অর্থাৎ আমাকে, আপনাকে, ইউজারকে
উইথিন কম্পিউটারের সাথে কমিউনিকেট করার থ্রু কিসের মাধ্যমে কমিউনিকেট করে, বিভিন্ন সিম্বলের মাধ্যমে, ভিজুয়াল বিভিন্ন মেটাফোরের মাধ্যমে এবং পয়েন্টিং ডিভাইসের মাধ্যমে করে থাকে। তাহলে ফার্স্ট যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কারা তৈরি করেছিল, ফার্স্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন কারা ডিজাইন করেছিল, বাই জেরক্স কর্পোরেশন ইন 1970। তাহলে মাথায় রাখেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রথম ডিজাইন করেছে কারা, প্রথম ডিজাইন করেছে হচ্ছে জেরক্স কর্পোরেশন ইন 1970। আচ্ছা, GUI is can found in handheld device such as MP3 প্লেয়ার বলেন, পোর্টেবল মেশিন মিডিয়া প্লেয়ার বলেন, গেমিং ডিভাইস বলেন বা মনিটর বলেন, বর্তমানে সকল ডিভাইসে মোটামুটি হচ্ছে GUI ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ গ্রাফিক্যাল একটা আপনার হচ্ছে সামনে উপস্থাপন করা হচ্ছে, সেটার মাধ্যমে হচ্ছে আমরা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস মানে কি? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস দ্যাট মিনস হচ্ছে আপনাকে কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। অর্থাৎ এখন আমরা যেটা করতেছি সুন্দর করে দিস পিসিতে যায় হচ্ছে ক্লিক করতেছি, ওপেন হয়ে যাচ্ছে। বাট যদি আপনাকে কমান্ড লিখে করতে হইতো যে এটা করো, কোড লিখে করতে হইতো, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। অর্থাৎ ক্যারেক্টারের মাধ্যমে আপনাকে হচ্ছে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে হচ্ছে। দেখেন এই কথাটা আমরা বলেছি কি ইট ইজ অলসো নোন অ্যাজ এ কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ কমান্ডের মাধ্যমে ব্যবহার করা হয় বা CLI। তাহলে এখানে একটা কোশ্চেন আপনি পেয়ে গেলেন, CLI এর পূর্ণরূপ কি? CLI এর পূর্ণরূপ হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, CUI ইজ এ মেকানিজম অফ ইন্টারেক্টিং কি করা উইথ এ কম্পিউটার সিস্টেম অর সফটওয়্যার বাই টাইপিং, যেটা আমি বলেছি কমান্ডস টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। অর্থাৎ একটা টাস্ক করানোর জন্য যখন আপনি কিছু ক্যারেক্টারের মাধ্যমে আপনি কমান্ড প্রদান করবেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে CUI। এই CUI only use text types one after another just a commands used in MS-DOS। অর্থাৎ MS-DOS আমরা যে বলতেছি বা একটু আগে আমি যে PC-DOS এর কথাটা বললাম, এই যে MS-DOS বলেন বা PC-DOS বলেন, এই অপারেটিং সিস্টেমগুলো ছিল মূলত হচ্ছে কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম। অর্থাৎ এখানে আপনাকে কমান্ড লিখে লিখে কাজ করা হতো, এখানে কোনো গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস ছিল না বা চিত্রভিত্তিক কোনো কিছু ছিল না। সো আপনাকে কমান্ড লিখে লিখে বর্ণ লিখে লিখে আপনাকে কাজ করতে হইতো। আচ্ছা, এরপর আসেন এই যে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে এত কথা বললাম, এই অপারেটিং সিস্টেমের কিছু হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্লাসিফিকেশন করেছি। যেমন ব্যাশ প্রসেসিংয়ের উপর একটা, মাল্টি প্রোগ্রামিংয়ের উপরে একটা। ব্যাশ প্রসেসিংয়ের উপরে এক্সাম্পলগুলো কি? এক্সাম্পলগুলো পেরোল সিস্টেম, ব্যাংক স্টেটমেন্টস এটসেট্রা। দ্যাট মিনস আপনি একটা কাজ করতেছে, সে কিন্তু অনেকগুলো কাজ করতেছে না। বাট মাল্টি প্রোগ্রামিং যখন বলতেছে তখন অনেকগুলো প্রোগ্রাম সে করতেছে। কিপিং মাল্টিপল প্রোগ্রাম ইন দ্য মেইন মেমোরি অ্যাট দ্য সেম টাইম রেডি ফর এক্সিকিউশন। অর্থাৎ একই সাথে কাজ করতেছে। আমরা যেগুলো এখন বর্তমানে ব্যবহার করি এগুলো সবই আপনার হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আমরা বলে থাকি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এখন যেগুলো আমরা ব্যবহার করি নর্মালি আমরা। আচ্ছা, তাহলে কোনগুলো মাল্টি প্রোগ্রামিং? এই যে উইন্ডোজ আমরা ব্যবহার করতেছি ইউনিক্স, তারপর হচ্ছে মাইক্রো কম্পিউটার সাচ অ্যাজ জেনিক্স, NPM, ASQ, ভিউ, এই অপারেটিং সিস্টেমগুলোকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে মাল্টি প্রসেসিং, অর্থাৎ প্রসেস যদি একাধিক প্রসেস একসাথে করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টি টাস্কিং, একাধিক টাস্ক যদি একসাথে করতে পারে। তারপর হচ্ছে টাইম শেয়ারিং, অর্থাৎ টাইম যদি শেয়ার করে সে কাজ করতে পারে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে মাল্টি ইউজার। এরকম এই অপারেটিং সিস্টেমের নামগুলো বা এক্সাম্পলগুলো আপনাদেরকে এখানে দেওয়া আছে। এক্সাম্পলগুলো একটু কষ্ট করে আপনাকে হচ্ছে মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আসতে দেখা গেছে। অর্থাৎ আপনাকে বলবে যে নিচের কোন অপারেটিং সিস্টেমটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম? লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা বলতেছি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, অর্থাৎ যেগুলো হচ্ছে একজন ইউজার থাকে সেগুলোকে আমরা বলি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। যেমন অ্যান্ড্রয়েড বলেন সিম্বিয়ান ওএস, পাম ওএস, MS-DOS, উইন্ডোজ 95, 98, CP/M, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল ইউজার। আচ্ছা, ইউজার ইন্টারফেস যেটাকে আমরা বললে আসছি একটু আগে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি হয়, অর্থাৎ যদি চিত্রভিত্তিক হয় এটাকে আমরা বলতেছি চিত্রভিত্তিক। যদি চিত্রভিত্তিক হয় তাহলে চিত্রভিত্তিকের উদাহরণ হচ্ছে এগুলো। যদি হচ্ছে CUI হয় মানে হচ্ছে এটা হচ্ছে বর্ণভিত্তিক যদি হয় তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে লিনাক্স, ইউনিক্স, SP ইউনিক্স, MS-DOS, এগুলো হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলতেছি। আচ্ছা,
পরবর্তীতে হচ্ছে ওনারশিপের আন্ডারে, ওনারশিপ দ্যাট মিনস হচ্ছে মালিকানার ভিত্তিতে, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি মালিকানা। এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মালিকানা। আচ্ছা, মালিকানার ভিত্তিতে একটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, আর একটাকে আমরা বলতেছি ক্লোজ সোর্স বা প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স মানে কি? বাজারে সোর্স কোড উন্মুক্ত থাকে, বাজারে সোর্স কোড উন্মুক্ত, ব্যবহারকারী তার মতো করে চেঞ্জ করে নিতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে ক্লোজ সোর্স কোনটা? তার মানে হচ্ছে সোর্স কোড উন্মুক্ত নয়, সোর্স কোড উন্মুক্ত নয়, তার মানে ব্যবহারকারী তার মন মতো হচ্ছে কি করতে পারে না, চেঞ্জ করতে পারে না, অর্থাৎ যেটা দেওয়া থাকে ঠিক সেইটাই ব্যবহার করতে হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম বলতেছি। তাহলে এগুলো কীরকম হতে পারে? দেখেন, নর্মালি অ্যান্ড্রয়েড আমরা সবাই ব্যবহার করি, কিন্তু যারা রিয়েলমি ইউজার তারাও অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছে, স্যামসাং যারা তারাও অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছে, সবাই ব্যবহার করতেছে। কারণ হচ্ছে এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা মালিকানা, হ্যাঁ মালিকানা গুগলের, কিন্তু এটা হচ্ছে সে ওপেন সোর্স করে বাজারে ছেড়ে দিছে। প্রত্যেক ব্যবহারকারী তার মতো করে সে এটাকে কাস্টমাইজ করতে পারে, কাস্টমাইজ করে সে ব্যবহার করতে পারে, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি ওপেন সোর্স। বাট উইন্ডোজ কখনোই দেখবে না চেঞ্জ হয়েছে, উইন্ডোজ সারা পৃথিবীতে একই রকম, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। অর্থাৎ যদি বাজারে সোর্স কোড উন্মুক্ত থাকে তাহলে হচ্ছে ওপেন সোর্স, যদি উন্মুক্ত না থাকে তাহলে আমরা বলি হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো কাইন্ডলি হচ্ছে কষ্ট করে দেখে নেবেন, এগুলো থেকে পরীক্ষায় এক্সাম্পল থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা হচ্ছে, আচ্ছা এরপর দেখেন এখানে আমরা হচ্ছে কিছু কথা বলেছি, কথাগুলো কিরকম, যেমন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমে কিছু ইনফো দিয়েছি, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বা কিছু মোস্ট পপুলার কিছু অপারেটিং সিস্টেমের কিছু হচ্ছে কিছু তথ্য প্রবাহ বলি বা ইনফরমেশন বলি, এগুলো এখানে দেওয়া আছে। যেমন ইউনিক্স একটা অপারেটিং সিস্টেমের আমরা কথা বলেছি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতেছি ইউনিক্সকে। কি বলতেছি? দ্য ফার্স্ট ভার্সন অফ ইউনিক্স ওয়াজ ডেভেলপড, কোথায় হয়েছিল? 1969, কার দ্বারা? কেন থমসন অ্যান্ড ড্যানিশ রিচি, অর্থাৎ এই দুজন কর্তৃক হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছিল। It is primarily used to server rather than a workstation and should not be used by anyone who does not understand the system, অর্থাৎ যদি সিস্টেম না বোঝে তাহলে এটা ব্যবহার করা তার জন্য উচিত না, কিন্তু এটা কোথায় ব্যবহার করা হচ্ছে? এক সার্ভারে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই অপারেটিং সিস্টেমটা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাকওএস, আমরা জানি এটা হচ্ছে অ্যাপেলের একটা অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে অ্যাপেলের একটা অপারেটিং সিস্টেম, যেটা কোথায় কত সালে হয়েছিল? 1984 এ হয়েছিল, স্টিভ জবস, অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি নেমড অ্যাজ সিস্টেম সফটওয়্যার, পরবর্তীতে নামকরণ করা হয় ম্যাক ওএস, দ্যাট মিনস হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম। আচ্ছা, লিনাক্স এটা কি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আমরা বলতেছি, এটাকে ফার্স্ট লিনাক্স কার্নেল কে করেছিল? লিনাক্স কার্নেল ওয়াজ রিলিজড ইন সেপ্টেম্বর 1991, কোথা থেকে? লিনাস বাই হচ্ছে লিনাস টর্ভালডস, নামটা কি তাহলে? বিজ্ঞানীর নামটা হচ্ছে লিনাস টর্ভালডস, উনি হচ্ছে এটা করেছিল, এবং এটা হচ্ছে লিনাক্স কার্নেল, এটা হচ্ছে লিনাক্স কার্নেল, যেটাকে আমরা বলতেছি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, লিনাক্স ইজ সিমিলার টু ইউনিক্স, তাহলে লিনাক্সের সাথে সম্পর্ক কার আছে? ইউনিক্সের আছে, অর্থাৎ লিনাক্স আর ইউনিক্স হচ্ছে কাছাকাছি, অপারেশন যদি করেন, চিন্তা করেন অপারেশনটা, তাহলে দুইটা অপারেটিং সিস্টেম অপারেশন হচ্ছে কাছাকাছি। ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বাই এনিওয়ান, অর্থাৎ ওই যে আমি যে কথাটা বললাম যে আপনি যদি ডেভেলপার লাইনে হয়ে থাকেন বা যদি সিস্টেম সম্পর্কে ধারণা থাকেন তাহলে এই অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করা ইজি হয় আপনাকে। মাইক্রোসফট উইন্ডোজ আমরা সবাই জানি, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম বেসড কি? GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস করা হয়েছে, ডেভেলপ করছে কারা? মাইক্রোসফট ডেভেলপ করছে, সবচেয়ে মোটামুটি জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম এটা এখন বর্তমানে। তারপর হচ্ছে MS DOS, যেটাকে আমরা একটু বলে আসছি যে এটা হচ্ছে উইন্ডোজের প্রথম অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বলতেছি পূর্ণরূপ কি? ডিক্স অপারেটিং সিস্টেম, ডিক্স অপারেটিং সিস্টেম এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপর আসেন অ্যান্ড্রয়েড, আমরা সবাই অ্যান্ড্রয়েডের ইউজার, আমরা প্রতিটা মানুষের হাতেই হচ্ছে অ্যান্ড্রয়েড থাকে, অ্যান্ড্রয়েড ইউজার। আচ্ছা, এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে গুগলের। আচ্ছা, এটা টাচ স্ক্রিন যে মোবাইলগুলো ব্যবহার করা হয় সেই মোবাইলগুলোতে আমরা ব্যবহার করি, ট্যাবলেটে, স্মার্টফোনে ব্যবহার করে থাকি, এখন টিভিতেও ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, মোস্ট কমন ইউজড ইন মোবাইল ফোনস, অর্থাৎ সবচেয়ে কমন এখন হচ্ছে মোবাইল ফোনে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো একটু জানতে হবে। আর সবচেয়ে জনপ্রিয় এখন যদি বলা হয়, সবচেয়ে জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম হচ্ছে এখন হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আচ্ছা, সিম্বিয়ান এটা হচ্ছে ডেভেলপ কে করেছিল?
সিম্বিয়ান লিমিটেড একটা অপারেটিং সিস্টেম, কারেকশন আছে, এটাকে হচ্ছে iOS, এটা হচ্ছে iOS, টাইপিং মিস্টেক, iOSটা কি? এটা হচ্ছে একটা পপুলার মোবাইল অপারেটিং সিস্টেম, যেটা কারা করেছিল? তারা করেছিল হচ্ছে অ্যাপেল করেছিল। আচ্ছা, তারপর ব্ল্যাকবেরি, এটা হচ্ছে একটা মোস্ট সিকিউর একটা অপারেটিং সিস্টেম, আপনার হচ্ছে স্মার্টফোনের জন্য মোস্ট সিকিউর একটা অপারেটিং সিস্টেমকে আমরা বলে থাকি হচ্ছে ব্ল্যাকবেরি এটা হচ্ছে ওই ব্ল্যাকবেরি নামে একটা কোম্পানি আছে, ওই ব্ল্যাকবেরি কোম্পানি হচ্ছে এটা রিলিজ করেছিল। এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। অর্থাৎ অপারেটিং সিস্টেম, তাহলে আমরা কি জানলাম এখন এতক্ষণ? খেয়াল করেন, প্রথমত যে জিনিসটা জানলাম আমরা, প্রথমত অপারেটিং সিস্টেম কি, তার প্রকারভেদগুলো কীরকম হতে পারে, ফাংশনগুলো কী হতে পারে, জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা কিন্তু জেনে ফেললাম। আচ্ছা, এবার আসেন, তাহলে এই অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করা হয় ফর শিডিউলিংয়ের জন্য, শিডিউলিংয়ের কাজ করার জন্য অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করা হয়ে থাকে। এগুলোকে আমরা বলতেছি শিডিউলিং অ্যালগোরিদম। যেমন আসেন, প্রথম অ্যালগোরিদমটা আমরা কথা কি বলেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, অর্থাৎ যে প্রথমে আসবে সে প্রথমে সার্ভ মানে হচ্ছে সুবিধা পাবে, অর্থাৎ যে প্রথমে আসবে সে প্রথমে তার কাজটা শেষ করতে পারবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ প্রথমে আসবে প্রথমে শেষ করবে। তারপর হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং। আচ্ছা, এটা হচ্ছে শর্টেস্ট প্রসেস ইন দ্য রেডি কিউ ফার্স্ট, অর্থাৎ রেডি যদি কিউ ফার্স্ট থাকে তখন হচ্ছে এই শর্টেস্ট প্রসেসটা ব্যবহার করা হয়ে থাকে। প্রায়োরিটি শিডিউলিং, আচ্ছা, দ্য প্রসেস সার্ভিস দ্য প্রসেস হাই প্রায়োরিটি, অর্থাৎ প্রায়োরিটি যদি হাই থাকে তখন এটা ব্যবহার করা হয়ে থাকে। রাউন্ড রবিন অ্যালগোরিদম বা রাউন্ড রবিন শিডিউলিং, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ওই যে আমরা প্রথমে বলছি যে ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ, এটার মতোই হচ্ছে এই অ্যালগোরিদমটা কাজ করে থাকে, অর্থাৎ যে প্রথমে আসবে সে প্রথমে বের হয়ে যাবে, প্রথমে কাজটা শেষ করবে। অ্যাজ দ্য প্রসেস অ্যারাইভিং ফার্স্ট ইন দ্য রেডি কিউ উইল বি দ্য সার্ভিস ফার্স্ট, অর্থাৎ যে কিউতে প্রথমে থাকবে তাকে হচ্ছে প্রথমে সার্ভিস প্রোভাইড করা হবে। এবার আসেন ফার্মওয়্যার নর্মালি একটু মনে রাখবেন এভাবে যে সফটওয়্যার ফর হার্ডওয়্যার, এই জিনিসটুকু জাস্ট মনে রাখবেন। ফার্মওয়্যার কি? সফটওয়্যার ফর হার্ডওয়্যার, অর্থাৎ এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারটা কার জন্য? হার্ডওয়্যারের জন্য। এটাই মনে রাখেন যে সফটওয়্যারটা হচ্ছে হার্ডওয়্যারের জন্য। আচ্ছা দেখেন, তারপর আমরা ডিটেলস আলোচনা, কিন্তু কথাটা মনে রাখবেন এই কথাটা যে সফটওয়্যার ফর হার্ডওয়্যার। আচ্ছা, ফার্মওয়্যার ইজ দ্য প্রোগ্রাম কি করে? দ্যাট কামস এমবেডেড in a piece of hardware such as keyboard, hard drive, BIOS or a video card. It is designed to give permanent instruction to communicate with other devices in a system and perform functions like basic input output task. ওকে, তাহলে জিনিসটা কি? জিনিসটা বলা হচ্ছে যে এমন কিছু হার্ডওয়্যার আছে যে হার্ডওয়্যারগুলোতে আমরা কি করে থাকি, হার্ডওয়্যারগুলোতে কিছু সফটওয়্যার মানে হচ্ছে প্রথমে ইনস্টল করা থাকে, যে ইনস্টল করার জন্য কি করা হয়? ইনস্টল করা হয় কোথায়? এই যে এই হার্ডওয়্যারগুলো, কিবোর্ড হতে পারে, হার্ড ড্রাইভ হতে পারে বা অন্যান্য যে কোনো হার্ডওয়্যার হতে পারে। আচ্ছা, কেন করা হচ্ছে? কমিউনিকেট উইথ আদার ডিভাইস, অর্থাৎ অন্য ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য বা সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য আপনার বা ফাংশনগুলো আপনি যে দিচ্ছেন সেগুলো হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে সম্পাদন করার জন্য কিছু সফটওয়্যার প্রথম থেকে, অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক হচ্ছে হার্ডওয়্যারে ইনস্টল করে দেয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফার্মওয়্যার। এই কথাটুকু একটু মনে রাখতে হবে। আর এইটা হচ্ছে অবশ্যই, এই কথাটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে সফটওয়্যার ফর হার্ডওয়্যার, অর্থাৎ এমন কিছু সফটওয়্যারকে ফার্মওয়্যার বলবো যেগুলো কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? হার্ডওয়্যারের জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমরা ফার্মওয়্যারের কথা একটু আগে বলে আসছি, সফটওয়্যার ফর হার্ডওয়্যার বলে আসলাম, সমস্যা নেই। এখন দেখেন, এখানে বিভিন্ন টাইপের আমরা কিছু হচ্ছে ফার্মওয়্যারের কথা বলেছি। যেমন প্রথমটা কি? বায়াস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা সেই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ফার্মওয়্যার বলতেছি। তাহলে ফার্মওয়্যারগুলো একটু জানতে হবে যে নিচের কোনটি ফার্মওয়্যার, আপনার কাছে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ফার্মওয়্যার। ফার্মওয়্যারটা কি? প্রথম ফার্মওয়্যারটাকে আমরা বলতেছি হচ্ছে বায়াস বা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিষয়টা কীরকম একটু খেয়াল করে দেখেন। The first thing come to life after the computer is powered on is BIOS, অর্থাৎ একটা কম্পিউটারে যদি পুরো লাইফ চিন্তা করেন তাহলে প্রথম যে জিনিসটা আসবে সেই জিনিসটাকে আমরা বলতেছি বায়োস বলতেছি। আচ্ছা, ইট ক্যান ইন্টারেক্ট, এটা কি করতে পারে? ইন্টারেক্ট করতে পারে উইথ দ্য হার্ডওয়্যার অ্যান্ড চেক ফর এনি আননোন এরর্স। একটু মাথায় রাখবেন এই জিনিসটা, যে এটা কি করে? ইন্টারেক্ট করে কার সাথে? উইথ দ্য হার্ডওয়্যার, হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করবে। ইন্টারেক্ট করার পরে সে চেক করবে, কি চেক করবে? কোনো আননোন এরর আছে কি না, কোনো আননোন এরর আছে কি না, এটা হচ্ছে তার চেক করার কাজ। আচ্ছা, বায়াস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল কিসের জন্য? ফর হ্যান্ডেলিং
ইউর কম্পিউটার, অর্থাৎ আপনার কম্পিউটারে হার্ডওয়্যার কম্পোনেন্টস অ্যান্ড এনশিওর দ্যাট দে ফাংশন প্রপারলি। অর্থাৎ বায়োস তাহলে মেইন কাজটা কি? বায়োসের মেইন কাজটা হচ্ছে প্রাইমারি রেসপন্সিবল কিসের জন্য? যে আপনার কম্পিউটারে যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে চেক করবে এবং কে এনশিওর করবে, কি এনশিওর করবে? দ্যাট দে ফাংশন প্রপারলি, অর্থাৎ তারা প্রপারলি কাজ করে কিনা, অর্থাৎ হার্ডওয়্যারগুলো প্রপারলি কাজ করে কিনা এইটা দেখার জন্য আমাদের যে ফার্মওয়্যারটা ব্যবহার করা হয় সেই ফার্মওয়্যারটাকে আমরা বলতেছি হচ্ছে বায়োস বলতেছি, বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বলতেছি। তারপর আমরা বলতেছি কি? তারপর আমরা বলতেছি যে এই যে পিসির যে বায়োসগুলো থাকে সেই পিসির বায়োসগুলোকে আমরা হচ্ছে কয়েকটা ভাগ করতে পারি। কীরকম? পোস্ট, প্রথমটাকে আমরা বলতেছি পোস্ট, তারপরে বলছি বুটস্ট্র্যাপ লোডার। পোস্টটা কি করে খেয়াল করেন? টেস্ট দ্য কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারকে টেস্ট করবে। খেয়াল করেন, কম্পিউটার হার্ডওয়্যারকে টেস্ট করবে। মেক শিওর নো এরর এক্সিস্ট বিফোর লোডিং দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম লোড হওয়ার পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই বা কোনো এরর নেই, এটা হচ্ছে সে করে থাকে পোস্ট। বুটস্ট্র্যাপ লোডার কি করে থাকে? লোকেট দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমকে লোকেট করে, অর্থাৎ অপারেটিং সিস্টেম আছে কোথায় আমাকে জানতে হবে। তো এই অপারেটিং সিস্টেমে লোকেট করার কাজটা করে থাকে কে? কাজটা করে থাকে হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার। ইফ এ ক্যাপাবল অপারেটিং সিস্টেম ইজ লোকেটেড দ্য বায়োস উইল পাস কন্ট্রোল টু ইট, অর্থাৎ যদি ক্যাপাবল কোনো অপারেটিং সিস্টেমকে পেয়ে যায় তখন হচ্ছে সে হচ্ছে বায়োস উইল পাস কন্ট্রোল টু ইট, এটা হচ্ছে পাস করে দেয়। আচ্ছা, তার মানে বুটস্ট্র্যাপ লোডার হচ্ছে লোকেট দ্য অপারেটিং সিস্টেম। ওকে, আচ্ছা, তারপর কি বলতেছি আমরা? বায়োস ড্রাইভার্স, এটা কি বলতেছি? এটা হচ্ছে লো লেভেল একটা ড্রাইভার যেটা কি করে থাকে? কম্পিউটার বেসিক অপারেশনাল কন্ট্রোল ওভার ইউর কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটারের যে বেসিক যে অপারেশনগুলো থাকে সেই অপারেশনগুলো কন্ট্রোল করে থাকে কার উপর? কম্পিউটার যে হার্ডওয়্যারগুলো থাকে তার উপর ওভার করে সে হচ্ছে এটা করে থাকে। আচ্ছা, বায়োস সেটআপ অ্যান্ড সিএমওএস সেটআপ, এটা কি করতে? এটা কনফিগারেশন প্রোগ্রাম, এক ধরনের যে কনফিগারেশন প্রোগ্রামটা দ্যাট অ্যালোস কি করে? টু কনফিগার হার্ডওয়্যার সেটিং ইনক্লুডিং সিস্টেম সেটিং সাচ অ্যাজ ডেট, টাইম অ্যান্ড কম্পিউটার পাসওয়ার্ডস, অর্থাৎ কম্পিউটার তার মানে হচ্ছে ডেট, টাইম, কম্পিউটার যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো কে নির্ধারণ করে থাকে? এই বায়োস সেটআপ আর হচ্ছে সিএমওএস সেটআপ করে থাকে। আচ্ছা, এবার আসেন ইএফআই, এটা কি? এটা হচ্ছে এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস। আর এটাকে যখন হচ্ছে এভাবে বলি ইউইএফআই তখন আমরা বলি থেকে ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস। আচ্ছা, খেয়াল করে দেখেন জিনিসটা কি বলা হচ্ছে? স্পেসিফিকেশন ফর এ নিউ জেনারেশন অফ সিস্টেম ফার্মওয়্যার দ্যাট প্রোভাইডস, কি প্রোভাইড করে থাকে? দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন ইউজড বাই দ্য সিপিইউ টু স্টার্ট আপ হার্ডওয়্যার অ্যান্ড পাসেস দ্য কন্ট্রোল টু দ্য বুট লোডার, অর্থাৎ ফার্স্ট ইনস্ট্রাকশন ইউজ করে বাই দ্য সিপিইউর যে প্রথম যে ইনস্ট্রাকশনটা কাকে দিচ্ছে? স্টার্ট আপ হার্ডওয়্যার, অ্যান্ড স্টার্ট আপ হার্ডওয়্যারের সাথে প্রথম ইনস্ট্রাকশনটা দিচ্ছে অ্যান্ড পাসেস দ্য কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলটাকে পাস করে দেয় কার কাছে? টু দ্য বুট লোডার, অর্থাৎ বুট লোডারের কাছে সে হচ্ছে কন্ট্রোলটা পাস করে। এটাই হচ্ছে ইইএফআই এর কাজ। এবার আসেন বুটিং। বুটিং কি? বুটিং হচ্ছে স্টার্টিং আপ এ কম্পিউটার অর কম্পিউটার অ্যাপ্লায়েন্স আনটিল ইট ক্যান বি ইউজড, অর্থাৎ কম্পিউটারটা যে স্টার্ট হচ্ছে এটাকে আমরা বলতেছি বুটিং। এটাকে আমরা কি বলছি? বুটিং। ইট ক্যান বি ইনিশিয়েটেড বাই হার্ডওয়্যার সাচ অ্যাজ স্টার্ট বাটন অর বাই সফটওয়্যার কমান্ড, অর্থাৎ সফটওয়্যার কমান্ডের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে হয়ে থাকে, বা স্টার্ট বাটন যে আমরা যে পাওয়ার বাটন বলে থাকি এই বাটনের মাধ্যমে যে করে থাকি এটাকে আমরা বলতেছি হচ্ছে বুটিং করা বলতেছি। আমরা জানি যে পৃথিবীর অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট, যা জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেমকে আমরা বলতেছি উইন্ডোজ বলতেছি। এই উইন্ডোজের আমরা কিছু ভার্সনের কথা বলতেছি, যে এমএস উইন্ডোজ যে ভার্সনগুলো সেই ভার্সনগুলোর কথা একটু মনে রাখতে হবে। কীরকম ভার্সনগুলো? প্রথম ভার্সনটা হচ্ছে এমএস উইন্ডোজের যে ভার্সনগুলো এনটি। খেয়াল করেন এক পরীক্ষায় কোশ্চেনটাও আসছে যে উইন্ডোজ এনটিতে এনটি মানে কি? এনটি মানে হচ্ছে নিউ টেকনোলজি। সালগুলো পড়ার প্রয়োজন নেই, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো একটু জানবেন। এটা হচ্ছে নিউ টেকনোলজি, উইন্ডোজ এনটি, দ্যাট মিনস হচ্ছে নিউ টেকনোলজি। আচ্ছা, ইটস বেসড অন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলে থাকি, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা হচ্ছে 32 বিট উইন্ডোজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 32 বিট, অর্থাৎ 32 বিট দ্যাট মিনস হচ্ছে সে একই সাথে 32 বিটকে প্রসেস করতে পারে। 64 বিট দ্যাট মিনস একই সাথে সে 64 বিট 64টা বিট হচ্ছে প্রসেস করতে পারে। আচ্ছা, 32 বিট উইন্ডোজ অ্যাপ্লিকেশন। আর এইটা একটু খেয়াল রাখবেন যে উইন্ডোজ এনটি দ্যাট মিনস হচ্ছে নিউ টেকনোলজি।
আচ্ছা, এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে উইন্ডোজ 95, যেটা হচ্ছে 16 বিট এবং 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। 16 বিটে প্লাস 32 বিটে, এটা হচ্ছে কনজিউমার ওরিয়েন্টেড ছিল অপারেটিং সিস্টেম। আর এটা হচ্ছে ইট সাপোর্টস FAT32 ফাইল সিস্টেম, মাল্টি ডিসপ্লে, ওয়েব টিভি অ্যান্ড ফাইল, এবং ইন্টারনেট এক্সপ্লোরার এখানে ব্যবহার করা হয় প্রথম। তারপর হচ্ছে উইন্ডোজ 98 এর কথা বলা হচ্ছে। এটা হচ্ছে একটু আপডেট করা হয়েছিল এবং হচ্ছে ইট ইনক্লুডস FAT32 কনভার্টার ইউটিলিটি ফর কনভার্টিং FAT16। আচ্ছা, ড্রাইভস টু FAT32 উইথাউট ফরম্যাটিং দ্য পার্টিশন, অর্থাৎ FAT16 থেকে FAT32-তে যে ফাইলগুলোকে ট্রান্সফার করার জন্য বা কনভার্ট করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে। এবং এটা হচ্ছে কিছু হচ্ছে পেরিফেরাল সাপোর্ট ব্যবহার করা হয়, অর্থাৎ পেরিফেরাল যে ডিভাইসগুলো বলে থাকি, আমরা আগের ক্লাসও বলেছি যে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো, মেমোরি ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে পেরিফেরালস ডিভাইস বলতেছি। এই পেরিফেরালস ডিভাইসগুলোতে সাপোর্ট করতে অনেক সাপোর্ট এখানে আসছো, যেরকম হচ্ছে USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস, DVD বা ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, এই পেরিফেরালস ডিভাইসগুলো এখানে হচ্ছে ব্যবহার করা শুরু হয়। আচ্ছা, এরপর যেটা আমরা বলতেছি উইন্ডোজ ME। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন ME মানে কি, ME মানে হচ্ছে মিলেনিয়াম এডিশন, এটা একটু মনে রাখবেন। এটা কবে লঞ্চ করা হয়েছে? জুন 2000 সালে লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে ডিজাইন ফর সিঙ্গেল সিপিউর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে মিনিমাম যে ইন্টারনাল যে স্টোরেজটা ছিল 64 MB ছিল এবং ম্যাক্সিমাম ছিল হচ্ছে 4 GB ছিল। আর ইন্ট্রোডিউস মাল্টিলিঙ্গুয়াল ইউজার ইন্টারফেস বা MUI, মাল্টিলিঙ্গুয়াল ইউজার ইন্টারফেস বা MUI, এটা হচ্ছে সাপোর্ট করতো এই অপারেটিং সিস্টেমটা। আচ্ছা, পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে উইন্ডোজ XP। আচ্ছা, উইন্ডোজ XP পরে আসলো হচ্ছে উইন্ডোজ ভিস্তা। এগুলো আমরা মোটামুটি সবাই নাম জানি, নামগুলো একটু জানবেন কষ্ট করে। উইন্ডোজ 7 সবচেয়ে জনপ্রিয় ছিল একটা সময়, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম। তারপর উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং সর্বশেষ আমরা যেটাকে বলতেছি সেটা আমরা বলতেছি হচ্ছে উইন্ডোজ 11, অর্থাৎ বর্তমানে যেটা সর্বশেষ উইন্ডোজের ভার্সন সেটা উইন্ডোজ 11। আচ্ছা, এখানে উইন্ডোজ 10 পর্যন্ত দেওয়া আছে, যেহেতু উইন্ডোজ 11 হচ্ছে সর্বশেষ ভার্সন, এই কারণে এখানে দেওয়া হয়নি বা দেয়নি। আচ্ছা, এরপর হচ্ছে MS উইন্ডোজের কিছু শর্টকাট কি আছে, এই শর্টকাট কিগুলো আপনাকে কাইন্ডলি হচ্ছে একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে। এখানে যথেষ্ট আপনাকে দেওয়া আছে। মাইক্রোসফটের জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে, যে সফটওয়্যারটাকে আমরা বলতেছি হচ্ছে MS অফিস বা মাইক্রোসফট অফিস বলে থাকি। এই মাইক্রোসফট অফিসের আন্ডারে কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো খুবই জনপ্রিয়, অর্থাৎ বর্তমান বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে MS অফিস। আচ্ছা, তো কীরকম তাহলে আসেন একটু দেখি আমরা কি কি সফটওয়্যার আছে এর আন্ডারে। প্রথমত যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, যেটা মূলত লেখালেখি কাজে ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অর্থাৎ যে সকল সফটওয়্যারগুলো লেখালেখির কাজে ব্যবহার করা হয়ে থাকে সেই সফটওয়্যারগুলোকে আমরা বলতেছি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যেমন হচ্ছে ওয়ার্ড স্টারও হতে পারে, এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। নোটপ্যাড, এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে থাকি। 2 নম্বর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে MS এক্সেল। MS এক্সেল এটা মূলত এক ধরনের হিসাব নিকাশ কাজের জন্য ব্যবহার করা হয়, হিসাব নিকাশের জন্য, হিসাব নিকাশ। আচ্ছা, এটাকে বলা হয় স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বা হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বলা হয়ে থাকে। এরকম আরও কিছু সফটওয়্যার আছে, যেমন এই যে এখানে নাম দেওয়া আছে, একটু কষ্ট করে দেখবেন নামগুলো। আচ্ছা, তো এখানে আমরা কিছু আরও এক্সাম্পল দিয়েছি, লোটাস 1, 2, 3 বা অ্যাপল নাম্বার, সেগুলো হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বলতেছি। এটা একটু মাথায় রাখবেন, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। আর এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফাইল এক্সটেনশন, অর্থাৎ সফটওয়্যারে যখন হচ্ছে নামকরণ করা হয়, নামকরণ করার পরে এই অংশটা পরে আসে, অর্থাৎ এর মাধ্যমে ফাইল এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যেটা আসলে কী ধরনের সফটওয়্যার। যেমন ডক ফাইলের ক্ষেত্রে আপনি দেখবেন ডক বা ডক এক্স এরকম আপনি দেখতে পারবেন। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইল এক্সটেনশন বলতেছি। পরবর্তীতে যেটা আমরা বলতেছি MS পাওয়ার পয়েন্ট, যেটা বলতেছি এটাকে আমরা বলতেছি প্রেজেন্টেশন সফটওয়্যার। এটাকে মাল্টিমিডিয়া সফটওয়্যারও বলা হয়ে থাকে, কারণ এখানে মাল্টিমিডিয়া সফটওয়্যারে যে উপাদান বা এলিমেন্ট বলে থাকে, যে চিত্র থাকতে হবে, শব্দ থাকতে হবে এবং হচ্ছে লেখা থাকতে হবে, এই 3টে উপাদানই এখানে পাওয়া যায়। এই কারণে এখানে মাল্টিমিডিয়া সফটওয়্যারও বলা হয়ে থাকে, এই কারণে এটাকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়ে থাকে, এবং এটাকে হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার নামে আপনি হচ্ছে এটাকে বলতে পারেন। পরবর্তীতে আমরা যে সফটওয়্যারটার কথা বলতেছি সেটা হচ্ছে MS এক্সেস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতেছি। এটা আমরা গতকালকে ডেটাবেস যখন লাস্ট ক্লাসে যখন ডেটাবেসের কথা বলেছিলাম তখন আমরা বলেছি এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ যেটাকে আমরা বলতেছি MS আউটলুক বা হচ্ছে এটাকে বলি আমরা ইমেল ক্লায়েন্ট বা ইমেল সার্ভার বলতেছি, অর্থাৎ এটার মাধ্যমে কি করা হয়, এটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ইমেল আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানোর জন্য বা যে সার্ভারগুলো আমরা ব্যবহার করে থাকি, MS আউটলুক হচ্ছে এরকম একটা সফটওয়্যার আমাদের।
আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে স্লাইডগুলোতে এখানে মূলত আমরা হচ্ছে শর্টকাট কি দেওয়া আছে, এমএস ওয়ার্ড, পরবর্তী এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এরকম হচ্ছে শর্টকাট কিগুলো আমাদের দেওয়া আছে। এই শর্টকাট কিগুলো আপনাকে একটু কষ্ট করে হচ্ছে মেমোরাইজ করতে হবে, কারণ হচ্ছে এই শর্টকাট কিগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতে দেখা গেছে কোশ্চেন আসতে দেখা গেছে। তো এটা মানে মেমোরাইজ করার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে আপনি এটাকে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে পারেন বাসার পিসিতে বা ল্যাপটপে প্র্যাকটিস করতে পারলে আপনার জন্য এগুলো মনে রাখা খুব ইজি হবে, আদারওয়াইজ এগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যায়।